প্রফেসর ডাক্তার এস.এম. ইরফান, যিনি বর্তমানে আছেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালে। নিয়ে যাচ্ছি আমাদের অতিথির কাছে, কিন্তু বলে যায় যদি এ সংক্রান্ত কোনো ধরনের কোনো প্রশ্ন আমাদের অতিথির কাছে জানার থাকে বা করার থাকে, সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, স্ক্রলে দেখানো নাম্বারে আমাদেরকে সরাসরি ফোন করতে হবে। স্যার, স্বাগত আমাদের আজকে পর্বে। কেমন আছেন? খুব ভালো আছি, ধন্যবাদ। জি, আসলে খুবই সুন্দর একটি টপিক নিয়ে আমরা আজকে আলোচনায় বসতে পেরেছি এবং আপনাকে পেয়ে গেছি, যেহেতু আপনি বাংলাদেশের এই সেক্টরটিতে অনেক বড় একটা পার্ট, এখন অনেক রোগীর চিকিৎসা দিচ্ছেন প্রতিদিন। স্যার, একটু আসতে চাই শুরুতেই যে অ্যানাল যে ফিস্টুলা, এটাকে আসলে মেডিকেল সায়েন্স কি বলছে, এটা মানে কি? যদি আসলে অ্যানাল পায়ুপথের রোগ বলতে মানুষ সাধারণত পাইলসেই মনে করে। আসলে এখানে অনেক ধরনের রোগ হয়, পাইলস, অ্যানাল ফিশার, ফিস্টুলা, ক্যান্সার ইত্যাদি ইত্যাদি। তার মধ্যে এই ফিস্টুলা একটি জটিল অথচ খুব কমন একটি রোগ। ফিস্টুলাটা কি? অ্যানাল ফিস্টুলা আপনি জানেন মেডিকেল সায়েন্সে একটা অ্যাবনর্মাল ট্র্যাক অথবা একটা খুব সহজ বাংলায় বলতে পারি একটা নালী। পায়ুপথের অ্যানাল ফিস্টুলা হচ্ছে, আমরা পায়ুপথে কিছু গ্ল্যান্ড আছে, অ্যানাল গ্ল্যান্ড আপনি জানেন, সেই গ্ল্যান্ডগুলোতে পায়ুপথে আবার কোটি কোটি জীবাণু আছে আমাদের মলে এবং পায়ুপথের যে সিক্রেশন সেখানে। এই জীবাণুগুলো যখন এই গ্ল্যান্ডের ভিতর ঢুকে যায় তখন সেখানে ইনফেকশন হয়। এই ইনফেকশনটাকে আমরা বলি পেরি অ্যানাল অ্যাবসেস, একটা ফোড়া, খুব সহজ ভাষায় গোদ ফোড়া। এই ফোড়া যখন বড় হয় আলটিমেটলি এটা বাইরে স্কিনের দিকে, চামড়ার দিকে ফেটে যায়। ফেটে যাওয়ার পর তখন ভিতরের সাথে বাইরের একটা কানেকশন বা অ্যাবনর্মাল ট্র্যাক্ট বা নালী তৈরি হয়। একটা অ্যাবনর্মাল ড্রেনের মতো পায়ুপথের ভিতরে তার একটা মুখ থাকে, বাইরে একটা মুখ থাকে। এই দুটার মাঝখানে একটা ড্রেন বা একটা নালী, সেই নালী দিয়ে ভিতর থেকে বাইরে পুঁজ, রক্ত, পানি, মল ইত্যাদি বের হতে থাকে। এটাই সংক্ষেপে ফিস্টুলা ইন অ্যানো অথবা অ্যানাল ফিস্টুলা। স্যার, প্রতিদিনই তো আপনি অনেক অনেক পেশেন্ট দেখছেন, বিভিন্ন ধর্ম, বর্ণ, বিভিন্ন এলাকার অনেক পেশেন্ট হয়তো আপনাদের কাছে আসেন। তারা কিভাবে তাদের রোগগুলোকে মানে বুঝিয়ে বলেন আপনাকে, লক্ষণগুলো যদি একটু পেশেন্টের ভাষায় বলতেন। আসলে অ্যানাল ফিস্টুলা একটি জটিল একটি রোগ। এটার লক্ষণটা আপনাকে যেটা বললাম অনেকটা সেরকম হবে সাধারণভাবে, অর্থাৎ হিস্ট্রিটা হবে এরকম যে পেশেন্ট বলবেন তার কিছুদিন পূর্বে পায়ুপথে একটা খুব তীব্র ব্যথা হয়েছিল, একটা জায়গায় ফুলে গিয়েছিল, ফুলে যাওয়ার পর হঠাৎ করে তারপর ওষুধপত্র ডাক্তারের কাছে গিয়েছেন অথবা যাননি, তারপর এক সময় সেটা ওষুধপত্র খাওয়ার পরও সেটা এক সময় ফুলাটা ফেটে যায়, ফেটে গিয়ে পুঁজ টুজ বের হয় দিক দিয়ে, কিন্তু একটা তার সুবিধা হয় যে তার তীব্র ব্যথাটা চলে যায়, ইজ রিলিভড, সে মনে করে যে ভালো হয়ে গেছে। ঠিক আছে, তীব্র ব্যথা যখন চলে যায়, জ্বর হয়, ওই সময় ব্যথা হয়, টয়লেট করতে পারে না ইত্যাদি, যখন ভালো হয়ে যায় তখন মনে করে যে ভালো হয়ে গেল। কিন্তু এরপর তিনি খেয়াল করেন যে ওই পথ দিয়ে কিছু কিছু রক্ত, পানি অথবা মল ইভেন বের হচ্ছে। এটা আবার পিরিয়ডিক্যাল, অনেক সময় কন্টিনিউয়াস হয়, ক্রমাগতভাবে পুঁজ, পানি ইত্যাদি বের হয়, অনেক সময় কিছুদিন বের হয়ে আবার সেটা বন্ধ হয়ে যায়, কিছুদিনে সেটা কুইসেন্ট বা আমরা বলি নীরব থাকে, আবার কিছুদিন পর হয়। এবং অনেক সময় ওই জায়গায় একটু করে ফুলার পর ফেটে গিয়ে সেখান থেকে পুঁজ, পানি বের হয়ে ভালো ব্যথা করে ভালো হয়ে যায়, আবার কিছুদিন। এই প্রক্রিয়ায় কিন্তু এই প্রসেসটা কিন্তু চলতে থাকে। বিশেষ করে যাদের ভালো হয় এবং খারাপ হয়, এরা দেখা যায় যে অনেক দিন পর আমাদের কাছে আসেন, কারণ প্রথমে তিনি মনে করেন সেখানে একটা ফোড়া হয়েছে, ফোড়াটা যখন মানে বাংলা ভাষায় যেটা গলে গিয়েছে, গলে যাওয়ার পর সে মনে করেছে ভালো হয়ে গেছে, কিন্তু গ্র্যাজুয়ালি যখন দেখলো যে কিছুদিন পর পর হচ্ছে, দেন বুঝে যে না, এটা তো এইভাবে ভালো হওয়ার না, তখন আমাদের কাছে আসে। মানে কত বড় ভুল করে ফেলছে আসলে মানুষ। এটা যখন দীর্ঘদিন থাকে তখন হয় কি, একটা মুখ যেটা বললাম সেটা মাল্টিপল মুখ হয় অনেকগুলা, সেটাকে আমরা বলি কমপ্লেক্স ফিস্টুলা। আবার অনেক সময় সেটা আবার ফোড়া হয়ে যেতে পারে, ফুলে যেতে পারে এবং সেটা ছড়িয়ে পড়তে পারে। নানা রকম কমপ্লিকেশন নিয়েও কিন্তু রোগীরা আমাদের কাছে আসেন। আচ্ছা, মানে একটু ছোট জিনিস থেকে শুরু হয়ে গেল, কিন্তু না জানার কারণে আসলে কত আসলে এটা খুব একটা কমপ্লিকেটেড ডিজিজ, রোগীদের জানাটাও একটা ডিফিকাল্ট। এটা পাইলস বা এর মতো এত সোজা জিনিস না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটার ট্রিটমেন্টটাও খুব ডিফিকাল্ট। এই জন্য কিন্তু রোগীরা তো
আমাদের কাছে সরাসরি আসেন না, বিভিন্ন জায়গায় যান, বিভিন্ন আচ্ছা, রকম আচ্ছা। চিকিৎসা করেন এবং জটিলতাগুলো বাড়ে। এই নিয়ে আমরা তো ডিটেলস কথা বলবোই, আপনাকে যেহেতু পেয়ে গেছে ট্রিটমেন্টটা আমরা ডিটেলস শুনবো। একটু আসতে চাই যে যখন আপনারা পেশেন্ট আপনাদের চেম্বারে আসেন বা হসপিটালে আসেন, তখন আসলে কিভাবে নির্ণয় করেন আপনারা, ডায়াগনোসিসটা কি করে থাকেন? ডায়াগনোসিসের প্রথম ধাপ হচ্ছে ক্লিনিক্যাল হিস্ট্রি, অর্থাৎ রোগীর ইতিহাস, যে ইতিহাসটা আমি বললাম ঠিক এরকম একটা ইতিহাস তিনি দিবেন। হয়তো দীর্ঘমেয়াদী, অনেক সময় 10 বছর 15 বছর ধরে রোগী এটা ভোগার পর আমাদের কাছে আসেন, অনেক সময় স্বল্প সময় ভোগার পর কারণে কন্টিনিউয়াস ব্যথা হয়, পুঁজ বের হয়। বিশেষ করে আমাদের মুসলিমরা যারা নামাজ কালাম পড়েন, ওদিক দিয়ে কন্টিনিউয়াস যখন পুঁজ পানি বের হয়, তিনি নামাজ পড়ার ব্যাপারে সন্দিহান থাকেন যে তার রোজা থাকে কিনা, তার উজু থাকে কিনা, এইসব ব্যাপারে চিন্তিত হয়ে আসেন। আর অনেকে কিন্তু অনেক দিন পর আসেন, অনেকে জটিলতা নিয়ে আসেন, বিভিন্ন ধরনেরই আসেন। হিস্ট্রি ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট একটি বিষয়। এরপর হচ্ছে ইনভেস্টিগেশনের মধ্যে আমরা যখন ক্লিনিক্যাল রুগীকে দেখি, তখন দেখি যে বাইরে যে ওপেনিংগুলো আমরা দেখি, একটা বা একাধিক ওপেনিং দেখা যায়। আমরা যখন প্রক্টোস্কোপি করি, যন্ত্র দিয়ে ভিতরে দেখি, ইন্টারনাল ওপেনিংটা দেখা যেতে পারে, ট্র্যাকটা আমরা ফিল করতে পারি। এরপর কনফার্মেশনের জন্য আমরা কতগুলো পরীক্ষা করি, সেই পরীক্ষাগুলো ডিটেলস বলার দরকার নেই, খুব সহজ সিম্পলি এখন যে পরীক্ষাটা আমরা করি কনফার্ম হওয়ার জন্য, বিশেষ করে কমপ্লেক্স ফিস্টুলার ক্ষেত্রে সেটাকে বলা হয় এমআর ফিস্টুলোগ্রাম। অর্থাৎ এমআরআই যে পরীক্ষাটা আছে আপনি জানেন, এই এমআরআইয়ের মাধ্যমে এই ফিস্টুলার ট্র্যাকটা আমরা লোকেট করার বা এর যে ম্যাপটা বের করার চেষ্টা করি, কারণ এটা অপারেশনের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। যেটা কোন দিকে গিয়েছে এটা কিন্তু খুব সহজ না, এটা নদীর মতো যে কোনো দিকে যেতে পারে। সুতরাং এটা কোন দিকে গিয়েছে এই ট্র্যাকটা আইডেন্টিফাই করার জন্য আমরা এমআর ফিস্টুলোগ্রাম নামে একটা পরীক্ষা করি। আগে আমরা এমনি এক্সরে করতাম, ফিস্টুলোগ্রাম ইত্যাদিতে, এগুলোতে আসলে খুব বেশি ভালো। এটা করার পর যখন এটা লোকেট করা হয়, দেন ইউ গো ফর ট্রিটমেন্ট।